नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस नीरा सफेद। স্বাধীন একটি দেশের নাগরিকেরা স্বাধীন সার্বভৌমত্ব সেই সভারেন ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট একটি দেশের নাগরিকেরা কি গোলামের মতন বাঁচতে চান, কৃতদাসের মতন বাঁচতে চান? ভারতীয়রা তো বাঁচেন না, তাহলে বাংলাদেশিরা কেন গোলাম হয়ে নতুন বাংলাদেশে বাঁচবেন? আজ তার জবাব চায় বাংলা। কেন এই কথা বলছি? কারণ আসলে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া প্রান্তিক বাংলাদেশিদের মোহাম্মদ ইউনুস যেভাবে বোকা বানাচ্ছে সেটা অকল্পনীয়। আর সেটার পর্দাফাশ করছি বলে আমি ময়ূক রঞ্জন ঘোষ এই জামাতি এই ইউনুসপন্থীদের চোখের বালি হয়ে যাচ্ছে। আজ ভারত নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষ, ত্রিপুরার মানুষ, অসমের মানুষ, সারা পৃথিবীতে যারা বাংলা বোঝেন তারা আগামী 1 ঘন্টা ধরে দেখবেন মোহাম্মদ ইউনুস কিভাবে আমেরিকাকে সঙ্গে নিয়ে বাংলাদেশিদের শুধু বোকা বানাচ্ছে তাই নয়, তাদের গোলাম বানাচ্ছে এবং মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে হয়তো আগামী দিনে বাংলাদেশকে ভাগ করে টুকরো করে আমেরিকা একটা নতুন দেশও তৈরি করতে পারে। ভারত আমেরিকার শত্রু, ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ। কোভিডে সারা বিশ্ব যখন কাবু ভ্যাকসিন বানাচ্ছে ও দেশে দেশে দিচ্ছে ভারত। প্রথমবারের চেষ্টায় সবচেয়ে কম খরচে মঙ্গল গ্রহে যাচ্ছে ভারত, যাদের দক্ষিণ ভাগের মতো কঠিন ল্যান্ডিং এর যে স্পেস তাতে সফল হয়েছে ভারত। এতদিন এসবে একচ্ছত্র মাফিয়া ছিল আমেরিকা, একচ্ছত্র দাদাগিরি ছিল আমেরিকার জমানা যে শেষ হচ্ছে, ইউরোপের জমানা যে শেষ হচ্ছে, ভারতীয় উপমহাদেশ যে মাথাচাড়া দিচ্ছে এক শক্তিশালী উপমহাদেশ হিসেবে সারা বিশ্বে দ্রুত শক্তিধর দেশ হিসেবে উঠে আসছে ভারত। এতেই চিরবির করছে আমেরিকায় অনেকের, এবং তাদের মধ্যে থেকে নির্দিষ্টভাবে ডিপ স্টেটের। কি এই ডিপ স্টেট জানাবো আপনাদেরকে। ঠান্ডা মাথায় ভারতকে থামানোর প্ল্যান তৈরি করছে বন্ধ ঘরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক অংশ, যারা অত্যন্ত পাওয়ারফুল। সিআইএ কে যারা নির্দেশ দেয়, FBI কে যারা নির্দেশ দেয়, এমনকি ফেসবুকের মালিক তাকেও নির্দেশ দেয়, হোয়াটসঅ্যাপের মালিক তাকেও নির্দেশ দেয়। ডিপ স্টেট, ইউনাইটেড স্টেটসের ডিপ স্টেট, এই শব্দবন্ধগুলো ভালো করে জেনে রাখুন। সবাই এই ডিপ স্টেটের সবাই পাশাপাশি বসে ঠিক করছে ভারতীয় উপমহাদেশকে কি করে অশান্ত করা যায়, ভারতকে কি করে থামানো যায়। ভারতকে ভাঙো, না হলে ভারত আবারও জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর ভারত যদি শ্রেষ্ঠ আসন নেয়, ভারতের বন্ধু যারা ছিল বাংলাদেশ, ভারতের বন্ধু ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানও, তারা তো পিছিয়ে থাকবে না। একটা ক্লাসে যদি একজন ছেলে সে যদি ভালো রেজাল্ট করে, তার পাশে যারা বসছে, তার পাশে যারা তার সাথে পড়াশোনা করছে, তারাও তো ভালো রেজাল্ট করবে। এটাকে এনভায়রনমেন্ট বলে, পরিবেশ। আসলে ভয় পাচ্ছে আমেরিকা ভারতীয় উপমহাদেশের এই সমস্ত দেশগুলো। 5ম বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষকে ভয় পাচ্ছে আমেরিকা। এবার 3, 2, 1 করে আমেরিকার ঘাড়ে যদি নিঃশ্বাস ফেলে ভারতীয় উপমহাদেশ, আমেরিকা ভয় পাচ্ছে। ভারতকে থামাও। ভারতের দুদিকে শত্রু দেশ তৈরি করো। একদিকে বাংলাদেশ তৈরি করো। বাংলাদেশ কি ছিল? বাংলাদেশ তো ভারত বন্ধু ছিল, ভারত বন্ধু সরকার ছিল বাংলাদেশে, ভারত বন্ধু একের পর এক রাষ্ট্র নেতা বাংলাদেশে ছিল। কি করেনি ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য? তাকে তাড়াও, শেখ হাসিনা তাকে তাড়িয়ে দাও। আসলে শেখ হাসিনা শত্রু নয়, আসলে শত্রু ভারত। শেখ হাসিনাকে তাড়িয়ে একটা পাপেট সরকার বসিয়ে দাও, নিজেদের পাপেট বা ওই পুতুল, সে পুতুলের নাম দাও মোহাম্মদ ইউনুসকে এনে ক্ষমতায় বসাও। ভালো করে মন দিয়ে শুনুন, বাংলাদেশের
সাধারণ জনগণ মন দিয়ে শুনুন, আপনাদের বোকা বানানো হচ্ছে। আবারও বলছি, আপনাদের মোহাম্মদ ইউনূস বোকা বানাচ্ছে, আমেরিকার গোলাম বানাচ্ছে। কেন? শুনুন আগামী 1 ঘন্টা যে আমেরিকার কথায় উঠবে, বসবে, বাঁদিক যাবে, ডান দিক যাবে, পেছনে যাবে, সামনে আসবে, সেলাম ঠুকবে, এরকম একটা পাপেট, একটা গিনিপিগ তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে কেন? কেন আমেরিকার দাসত্ব করবে বাংলাদেশ? যে আমেরিকার কথায় উঠবে, বসবে, বাংলাদেশের নাগরিককে ভারত বিরোধী হয়ে উঠতে দেবে, জামাতিদের মাথা চারা দিতে দেবে, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হলে যে সরকার চুপ করে থাকবে। মোহাম্মদ ইউনূস দেখবেন একটা কথাও বলছে না। রিপাবলিক বাংলার ময়ূককে ছেড়ে দিন, গোটা পৃথিবীর কোনো মিডিয়াকে মোহাম্মদ ইউনূস এই হিন্দুদেরকে, চাকমাদেরকে কেন মারা হচ্ছে, বন্যায় এত মানুষ কেন ভেসে যাচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে ঢাবিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো কিচ্ছু বলছে না। যেটা বলছে তা হলো বাংলাদেশের গণ অভ্যুত্থান প্রি প্ল্যান ছিল, একটা ষড়যন্ত্র ছিল। মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের একটা সরকার আমেরিকার প্রয়োজন ছিল বাংলাদেশিদেরকে গোলাম বা কৃতদাস বানানোর জন্য, এবং সেটাই আমেরিকা এই মুহূর্তে করছে। কিন্তু এটা মোহাম্মদ ইউনূস বা তার সরকার কিছুতেই নিউট্রালাইজ করতে পারছে না, অর্থাৎ পরাজিত করতে পারছে না। তা হলো ভারতের মতন এক প্রতিবেশীকে, যারা মাথা নত করবে না আমেরিকার কাছে, আমেরিকান ডিপ স্টেটের কাছে। এটা নতুন ভারত। মোহাম্মদ ইউনূস শুনে নিন, আমেরিকায় ঠান্ডা ঘরে লুকিয়ে থাকা ডিপ স্টেট এবং ডিপ স্টেট ওয়ালারা ভারতে যাই করার চেষ্টা করুক, ভারতকে ভাঙতে পারবে না। মোহাম্মদ ইউনূস এবং ডিপ স্টেট ওয়ালারা জেনে নিন, শুনে নিন, এভাবে ভারতকে থামানো যাবে না। আমরা মঙ্গলে যাব, আমরা চাঁদে যাব, বিশ্বের যে প্রান্তে এই ডিপ স্টেট ওয়ালাদের ষড়যন্ত্র থাকবে, আমরা ঘরে ঘুষকে, ঘরে ঢুকে সেটাকে পরাস্ত করব। অসহায় বাংলাদেশিদের পাশে থাকবো, শ্রীলঙ্কার পাশে থাকবো, বিশ্বগুরু হয়ে আমাদের পাশে মোহাম্মদ ইউনূস দাঁড়াবে না। মোহাম্মদ ইউনূস আমেরিকার দাসত্ব করবে, এটা মোহাম্মদ ইউনূস ঠিক করবে। মোহাম্মদ ইউনূস, আমি জানি আপনার ডিপ স্টেট ওয়ালা কেয়ারটেকাররা জবাব চায়, বাংলা মনিটর করে, ময়ূক কি বলছে, কখন হাত নাড়াচ্ছে, বাঁদিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে, পুঙ্খানুপুঙ্খ লিখে আমেরিকাকে পাঠাতে হয়। আপনারা শুনে নিন, আমাদের দিকে মিত্রতার হাত বাড়ালে আমরা বুকে জড়িয়ে নেব, কিন্তু ভারতের একটু ক্ষতি করার মানসিকতা নিয়ে চোখ তুলে তাকালে ভারত পাল্টা জবাব দেবে। এবং ইউনাইটেড স্টেটসের এই ডিপ স্টেট জানে খুব ভালো করে, বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ হলে আমরা চিৎকার করব, আমরা প্রশ্ন তুলব। কারণ আজ আপনারা ভাবছেন যে হিন্দুদেরকে মারা হচ্ছে, আমরা তো নিরাপদ, কাল আপনাদের মারা হবে। ভুলে যাচ্ছেন সুফিপন্থীদেরও মারা হয়েছে এই বাংলাদেশে। ভুলে যাচ্ছেন এই বাংলাদেশে বহু ধর্মীয় স্থান, যেটা হিন্দুদের ধর্মীয় স্থান নয়, সেগুলোতে পর্যন্ত আক্রমণ হয়েছে। আপনি হয়তো ভাবছেন আপনি নিরাপদ, আসলে কেউ নিরাপদ নয়। আসলে নিরাপদ মোহাম্মদ ইউনূস এবং ইউনাইটেড স্টেটসের ডিপ স্টেট। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা, বাংলাদেশের বৌদ্ধরা কেউ নিরাপদ নয়। তাদের প্রত্যেককে গোলাম বানানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা ভয় পাবেন না। বাংলাদেশের প্রান্তিক দরিদ্র মানুষজন যারা লড়াই করে একটা স্বাধীন দেশ তৈরি করবেন ভাবলেন, তারা ভয় পাবেন না। কারণ ভারত এর আগেও বাংলাদেশকে ছেড়ে দেয়নি, আজও বাংলাদেশকে ছাড়বে না, বাংলাদেশকে বুকে জড়িয়ে রাখবে। কারণ বাংলাদেশ অগ্রগতি করলে ভারতের লাভ, ভারত অগ্রগতি করলে বাংলাদেশের লাভ। আসলে এই 2-3টে দেশ একসাথে অগ্রগতি করছে বলে আমেরিকা ঠক 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 করে কাঁপছে, আমেরিকা ডিপ স্টেট ঠক ঠক করে কাঁপছে। আপনাদের সবাইকে বলছি, আপনাদের গায়ে এতটুকু আঁচ এলে আমরা সেই নিয়ে প্রশ্ন তুলব। আমরা হিন্দুদের কেন মারা হচ্ছে বাংলাদেশে, কেন বৌদ্ধদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলব। জো বাইডেনকে প্রয়োজনে জিজ্ঞেস করব, কনফ্রন্ট করব ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে। ময়ূক, রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক সারা পৃথিবীর সামনে নিয়ে আসবে তাদের গ্লোবাল ব্রডকাস্টের মাধ্যমে। আমরা আশ্বস্ত করছি, আর কোনো জিনিস দাবায় রাখা যাবে না, প্রকাশ করতেই হবে। ভারতে মার্কিন ডিপ স্টেটের থাবা, আবারও বলছি, এই থাবা ভয়ানক থাবা।
বাংলাদেশকে গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে। কান খুলে বুঝুন, শুনুন, মূল লক্ষ্য আপনারা নন, বাংলাদেশিদের বলছি। আর ভারতীয়রা যারা দেখছেন তাদের বলছি, মূল লক্ষ্য আসলে বাংলাদেশ নয়, আসলে আমরা। মূল লক্ষ্য ভারত, মূল লক্ষ্য ভারতকে ভাঙা। কিছু দালালকে বসিয়ে রাখা হয়েছে ভারতের মধ্যে আমেরিকার টাকায়। ভারতীয় উপমহাদেশকে নিজের মুঠোয় আনার চেষ্টা চলছে, লড়াই চলছে। আমেরিকান ডিপ স্টেট বুঝতে পারছে তাদের এই মুঠোটা একটু একটু করে খুলে যাচ্ছে। পশ্চিমী দাদাগিরি আর চলছে না। ভারতীয় উপমহাদেশ আসলে থাবা বসাচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এবং তাতেই তারা ঠকঠক করে কাঁপছে। বাংলাদেশকে ঢাল করে ভারত দখলের ছক আসছে। এবার লড়াইটা একেবারে আমনে সামনে। আমেরিকা জিতবে, আমেরিকার ডিপ স্টেট জিতবে না, ভারতীয় উপমহাদেশ জিতবে। বাংলাদেশ জিতবে, ভারত জিতবে, শ্রীলঙ্কা জিতবে, নেপাল জিতবে, ভুটান জিতবে, সিঙ্গাপুর জিতবে। কারা জিতবে? এবার এই লড়াইটা তাদের প্রত্যেকের লড়াই। আমি আবারও বলছি, বাংলা অভিধানে, বাংলা ডিকশনারিতে ডিপ স্টেট এই শব্দটা, গভীর রাষ্ট্র এই শব্দটা যেন নতুন করে সংযুক্ত হয়। কি এই ডিপ স্টেট? খায় না মাথায় দেয়? কি এই ডিপ স্টেট যে ছায়া মানুষের মতন এক একটা দেশকে উপড়ে ফেলে, এক একটা দেশকে তছনছ করে দেয়, এক একটা দেশ আসলে ভাঙচুর করে দেয়, মিসাইল অ্যাটাক শুরু হয়ে যায়? কি এই ডিপ স্টেট? একবার দেখব এই ডিপ স্টেটটা কি। সারা পৃথিবী জুড়ে আমেরিকার এই ডিপ স্টেট কাজ করছে। মার্কিন ডিপ স্টেট কি? কে এই ছায়া মানুষ? কারা এই ছায়া মানুষ? ভালো করে বুঝুন, এই ক্লিপ শেয়ার করুন, সারা পৃথিবীকে জানান। আবারও বলছি, শত্রু একজন নয়। এই ছায়া মানুষ আসলে একটি অবয়ব। এর পেছনে মোহাম্মদ ইউনুস থাকতে পারে, এর পেছনে আপনার পাশে যে খুব ভালো করে আমেরিকার জয়গান গাইতে বলছে সে থাকতে পারে, যে আপনাকে গোলাম বানানোর চেষ্টা করছে সে থাকতে পারে, ভারতকে যে ভাঙার চেষ্টা করছে তারা থাকতে পারে। এই ডিপ স্টেট বড় ভয়ঙ্কর জিনিস। দেশের মধ্যে সমান্তরাল একটি দেশ চালায় তারা। এরা প্রধানমন্ত্রী নয়, এরা রাষ্ট্রপতি নয়, এরা কোনো মন্ত্রী নয়, কিন্তু এরাই সর্বশক্তিমান। ক্ষতিকারক এক গভীর রাষ্ট্র, ডিপ স্টেট। এরা আমেরিকার প্রেসিডেন্ট কোনোদিন হবে না, এরা আমেরিকার কোনো ক্যাবিনেট স্তরে কোনোদিন যাবে না, কিন্তু এরা আমেরিকা এবং সারা পৃথিবীটাকে নিজের আয়ত্তে রাখতে চায়। অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায়। একের পর এক দেশ, ভালো করে বুঝুন, মিডল ইস্টের এক একটা দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভাবুন এবং ভেবে ভাবুন যে কারা তেলের জন্য লড়াইটা করছে, কারা গ্যাসের জন্য লড়াইটা করছে, কারা আসলে আড়ালে একাধিক রাজনৈতিক শক্তিকে মদত দিচ্ছে, তাদের অস্ত্র দিচ্ছে, তাদের খাদ্য দিচ্ছে, তাদের টাকা দিচ্ছে। কারা আসলে সোশ্যাল মিডিয়া জুড়ে অদৃশ্য শক্তির কাজ করছে, অদৃশ্য থেকে সক্রিয়ভাবে কাজ করছে। কারা? এদের মুখ দেখা যায় না। কায়েমি স্বার্থে অন্য দেশে অরাজকতা তৈরি করে। হঠাৎ করে একদিন দেখলেন একটা দেশ, সুন্দর সাজানো গোছানো দেশ, বাংলাদেশের মতন একটা দেশ, জিডিপি কত উপরে উঠছে, ঈর্ষণীয় ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে। হঠাৎ করে একটা দেশ নৈরাজ্যে ভরে গেল। হঠাৎ করে একটা দেশে সবাই খেপে গেল, সবাই অশান্ত হয়ে গেল। আসলে সংক্রমণের মতন ছড়ানোর চেষ্টা হয় নৈরাজ্যকে। সরকারকে নির্দেশ, সরকারকে পরামর্শ দেয় এই অদৃশ্য শক্তি। আপনি জানবেনও না মোহাম্মদ ইউনুস কটার সময় আমেরিকায় কি নির্দেশ পেয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে না এটা আপনার জন্য ভালো। মানে মোহাম্মদ ইউনুস বোঝানোর চেষ্টা করবে হয়তো এই জল, বা যাকে আপনারা পানি বলেন, বাংলাদেশের লোক পানি বলে, ভারতের লোক বলে জল। একদিন হয়তো মোহাম্মদ ইউনুস বলবে এই জল খেও না, এই জল খেলে তোমার হয়তো খারাপ হবে। দেখবেন 5 জন ধর্মীয় নেতাও বলতে শুরু করে দিয়েছে এই জল খেও না, এই জল খেলে তোমার খারাপ হবে। এবার এটা আপনার ওপর যে আপনি এই জল খাবেন, আপনার মাথা খাটাবেন, আপনার বুদ্ধি খাটাবেন না মোহাম্মদ ইউনুসের কথায়, আমেরিকার কথায় একদিন জল খাওয়াও হয়তো বন্ধ করে দেবেন। সরকারিভাবে সরাসরি গুম ও খুনের সঙ্গে জড়িত এই ডিপ স্টেট। হঠাৎ করে রাষ্ট্র নেতাদের দেখবেন তারা গুম হয়ে যাচ্ছে। হঠাৎ করে রাষ্ট্র নেতারা তারা দেখবেন অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। হঠাৎ করে তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে, অসুস্থ বোধ করছে, মারা যাচ্ছে। কে এই ডিপ স্টেট? এবং ঠিক সেই জায়গা থেকে আজ ময়ূকের প্রশ্ন, আপনারাও অংশগ্রহণ করুক এই মুহূর্তে।
এই মুহূর্তে আপনারা অংশগ্রহণ করুন, কিন্তু তার মাঝে একবার এই ডিপ স্টেট এবং এই গোটা চক্রান্ত যেটা ফাঁস করার প্রয়োজন আছে তা নিয়ে ময়ূকের প্রশ্নগুলো দেখে নিই। আমেরিকার লক্ষ্য ভারত ভাঙা, বারবার চেষ্টা হচ্ছে, বারবার একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে ভারতে গণতন্ত্র নেই, ভারত একটা ডিক্টেটরশিপ, ভারতে ভোট জালিয়াতি হয়, চেষ্টা হচ্ছে, আমেরিকা চেষ্টা করছে বারবার। এরপরে চারটে প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন, ঢাকাকে ঢাল ওয়াশিংটনের। ভালো করে বুঝুন, আমাকে সারা বিশ্ব থেকে মানুষজন জবাব চায় বাংলাতে দেখেন, কিন্তু ভালো করে বুঝুন, ঢাকায় যারা রয়েছেন বা বাংলাদেশে যারা রয়েছেন, আমাকে দেখছেন যারা, আসলে আপনারা শত্রু নন, আসলে আপনারা বন্ধু নন। আপনাদেরকে ঢাল করতে চায় ওয়াশিংটন, আমেরিকা আপনাদেরকে ঢাল করে, এর আগে মধ্যপ্রাচ্যের বহু দেশকে ঢাল করে আমেরিকা নিজের কায়েমি স্বার্থ বজায় রাখতে চেয়েছে, আসলে ঢাল করতে চাইছে আপনাদেরকে, এখন যখন প্রয়োজন ফুরিয়ে দেবে ছুড়ে ফেলতে। তৃতীয় প্রশ্ন, ভারত দখলের ছক আমেরিকার। আমেরিকা খুব ভালো করে জানে পরমাণু শক্তিধর কোনো দেশকে এভাবে দখল করা যায় না, কিন্তু আমেরিকান ডিপ স্টেট এটাও জানে ভারত যদি মাথা চারা দিয়ে ওঠে, ভারতে যদি ওষুধ তৈরি হয়, ভারতে যদি ভ্যাকসিন তৈরি হয়, ভারতে যদি কৃষি পদার্থ তৈরি হয়, ভারতে যদি একের পর এক জিনিস তৈরি হয় যার জন্য আমেরিকার প্রতি আমাদের আর কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, তাহলে তো আমেরিকার প্রবলেম। যত মেক ইন ইন্ডিয়া হবে তত চিরবির চিরবির করবে আমেরিকান ডিপ স্টেটের। বাংলাদেশে যত মানুষ মাথা চারা দিয়ে নিজেরা বলবেন যে আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের কাউকে চাই না, বাংলাদেশের মানুষ জবে থেকে বলবেন যে আমাদের কোনো দেশকে চাই না, আমাদের চাই মেক ইন বাংলাদেশ, ভারত যেটা করেছে, সেদিন থেকে দেখবেন আপনারা চিরবির চিরবির করে মার্কিন ডিপ স্টেটের শত্রু হয়ে গেছেন। এবং 4 নম্বর প্রশ্ন, এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দু দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমেরিকা জিতবে না এশিয়া? ঠান্ডা মাথায় ভাবুন, কে জিতবে? আমেরিকান ডিপ স্টেট তারা জিতবে না আমরা জিতবো? আমরা কারা? আমরা যারা অখণ্ড ভারতের নাগরিক ছিলাম একটা সময়, আমরা যারা ভারতীয় উপমহাদেশের নাগরিক, আমরা যারা ভারতীয়, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা শ্রীলঙ্কান, আমরা যারা ভুটানিজ, আমরা যারা নেপালিজ, এমনকি পাকিস্তানও, এই দেশগুলো যদি একত্রিত হয়ে যায়, এই মহাদেশ যদি একত্রিত হয়ে যায়, এশিয়া যদি মাথাচাড়া দেয়, তাহলে সবচেয়ে বড় সমস্যায় পড়বে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রগুলো। এবং এটা আমি অস্বীকার করছি না, আমাদের ভারতবর্ষে আজ আমাদের যেগুলো শেখানো হয়নি, আমাদের মস্করা করে বলা হয়েছে দূর এগুলো মার্কিন এই হাত, মার্কিন আগ্রাসন, এই সমস্ত কিছু আছে নাকি? আপনারা অর্থাৎ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, সিঙ্গাপুর, মিয়ানমার, সমস্ত দেশের বাবা মায়েরা ছোট থেকে বাচ্চাদেরকে এটা শেখান যে ডিপ স্টেট আসলে বাস্তব। এমন কিছু ছায়া মানুষ আমেরিকায় বসে গোটা পৃথিবীর রাজা হতে চায়, গোটা পৃথিবীর দাদা হতে চায়। ভারতবর্ষে বসে এবার এটা বলার সময় এসেছে, বাংলাদেশে বসে এটা বলার সময় এসেছে যে ডিপ স্টেট কাদেরকে মদত করে। আমি যদি একবার দেখানোর চেষ্টা করি এই ডিপ স্টেট কাদের মদত করে, এই ডিপ স্টেট কিভাবে ফাংশন করে দেখে নিই এবার। কাদের মদত করে ডিপ স্টেট? স্বেচ্ছাসেবী সংস্থাকে এরা প্রথমে ধরে। গোটা পৃথিবীর এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তাদেরকে একটা নির্দিষ্ট এজেন্ডা সামনে নিয়ে বলা হয় তোমরা এটা নিয়ে বাংলাদেশে কাজ করো, ভারতে কাজ করো, কিছু লোককে টাকা পয়সা দাও, এবং সেই টাকাগুলো হঠাৎ করে চলে আসে। ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এনজিওর ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু এনজিও যারা আসলে আমেরিকান বা চাইনিজ ফান্ডেড বা বিভিন্ন দেশ, সেই দেশের হয়ে কাজ করার চেষ্টা করছিল, ভারতের ভেতরের যে সমস্ত জিনিস আছে তাতে মাথা গলানোর চেষ্টা করছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে এই স্বেচ্ছাসেবী সংগঠনদের রাগ রাজনৈতিক দলে। আপনারা দেখে থাকবেন হঠাৎ করে আমেরিকায় যাওয়ার হিড়িক লেগে গেছে ভারতে। ভারতের কিছু রাজনৈতিক নেতা নির্দিষ্টভাবে, এবং বিরোধীরা বলেন যে রাহুল গান্ধীও এর অংশ, রাহুল গান্ধীকে মোহাম্মদ ইউনুসের মতন ব্যবহার করার চেষ্টা করছে আমেরিকা,
যেভাবে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের মতন একজন পাপেটকে বসিয়ে দেওয়া হয়েছে, ভারতবর্ষের রাহুল গান্ধীর মতন একজন পাপেটকে আমেরিকা বসিয়ে আসলে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় ভারত এবং ভারতীয় উপমহাদেশকে। রাজনৈতিক দলের পাশাপাশি ইউটিউবারদের, একটা বড় সংখ্যক ইউটিউবারদের বলছি, দয়া করে এই আমেরিকান ডিপ স্টেটের ফাঁদে পা দিয়ে নিজের দেশটাকে বিক্রি করে দেবেন না। এরকম অনেক ইউটিউবার আছে যারা গোটা বিশ্বের সামনে ভারতকে একটা ভয়ঙ্কর খারাপ দেশ হিসাবে দেখানোর চেষ্টা করছে, তারা ভারতীয়। ঠিক সেভাবে বাংলাদেশের এরকম অনেক ইউটিউবার আছে, মূলত তারা প্রবাসী, তারা বাইরে বসে, হয়তো আমেরিকাতে বসে, পশ্চিমী কোনো দেশে বসে বাংলাদেশ আসলে কি ভয়ঙ্কর খারাপ, বাংলাদেশে আসলে যে কিচ্ছু হবে না, বাংলাদেশে নৈরাশ্য ছেয়ে গেছে, বাংলাদেশে আসলে মৌলবাদ ছেয়ে গেছে, এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করে ইউটিউবার। ডিপ স্টেট ব্যবহার করছে তাদের সংবাদ সংস্থা, এরকম বহু সংবাদ সংস্থাকে ব্যবহার করা হচ্ছে যারা আমেরিকান ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। তারা ভারতীয়, তারা বাংলাদেশি, তারা পাকিস্তানি, তারা সিঙ্গাপুরে থাকেন, তারা শ্রীলঙ্কায় থাকেন, তারা মিয়ানমারে থাকেন, কিন্তু তারা কথা বলতে পারছেন না এই আমেরিকান ডিপ স্টেটের বিরুদ্ধে। এই আমেরিকান ডিপ স্টেট ভয়ঙ্কর। এই মুহূর্তে আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক, স্টুডিও থেকে বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অয়ন, এবং তার পাশাপাশি আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মৈনাক পুততুণ্ডু। তিনজনেই বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক এবং তার পাশাপাশি এই জিও পলিটিক্স নিয়ে। আমি প্রথমেই বিমল শঙ্কর নন্দের কাছে যাব। বিমল শঙ্কর নন্দ, আর রাগঢাক করার কোনো জায়গা নেই। আমরা লাগাতার একের পর এক সিরিজ করে দেখিয়ে যাচ্ছি এই ডিপ স্টেট কিভাবে একের পর এক দেশকে ওই কেয়স, অপারেশন কেয়স বলে কোনো অপারেশনের যেন অংশ করতে চেষ্টা করছে ভারতীয় উপমহাদেশকে। কেয়স তৈরি করো, ডিস্টেবিলাইজ করো, কখনো কৃষকদেরকে খেপিয়ে তোলো, কখনো সাধারণ শ্রমিকদেরকে খেপিয়ে তোলো, টাকা দাও, ফান্ডিং দাও, এনজিওকে ব্যবহার করো, মিডিয়াকে ব্যবহার করো, এবং তারপর আমেরিকার হাতে পুরোটা ছেড়ে দাও। যতক্ষণ না কোল্যাপস করছে একটা সরকার ততক্ষণ অবধি এই কাজটা করে যাও। এটা তো প্রতিবাদ করার প্রয়োজন আছে এখন। না, একটা কথা বলি ময়ূক, সেটা হচ্ছে এই ডিপ স্টেট, যারা অনেক দিন ধরেই এখন ডিপ স্টেট নামটা বলা হচ্ছে, কিন্তু এই ধরনের সংস্থাগুলো বা এই ধরনের অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন আমরা যাই বলি না কেন, এরা কিন্তু আজকে অ্যাক্টিভ হয় না, এরা বহুদিন ধরেই অ্যাক্টিভ। এবং এরা করে কি, নিজের পছন্দ মতো কোনো রাষ্ট্র যদি না চলে তখন তাকে উল্টে দেওয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অনেক সময় অনেক দেশের বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত এদের ফাঁদে পা দিয়ে দেন। সেই 70s আমার মনে আছে, তখন আমরা খুব ছোট, পরবর্তীকালে ওটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে আমেরিকা কিভাবে চিলিতে একটা সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল, যে অভ্যুত্থানে মেরে ফেলা হয়েছিল চিলির প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দেকে। সালভাদোর আলেন্দের অপরাধ ছিল তিনি সেখানকার বিভিন্ন প্রাইভেট যে সমস্ত আমেরিকার মাল্টিন্যাশনাল কর্পোরেশন সেখানে ব্যবসা করছিল তাদের তিনি জাতীয়করণ করেছিলেন। আমেরিকার বক্তব্য ছিল যে এদের হাজার হাজার কোটি টাকা সম্পদ নাকি চিলি মেরে দিয়েছে। চিলির প্রেসিডেন্টের বক্তব্য ছিল, তোমরা আমার দেশ থেকে যে ঝেঁটিয়ে নিয়ে গেছো সেই টাকা ফেরত দাও, তারপর আমি ক্ষতিপূরণ দেবো। হলো কি, ওখানকার আর্মিকে উস্কে আলেন্দেকে কিন্তু হত্যা করা হয়েছিল, এবং তারপর বহুদিন চিলি একটা ভয়াবহ পরিস্থিতিতে ছিল, যেটা একটা পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্শ্ববর্তী দেশ কিভাবে সেখানে একটা সংখ্যালঘু জনগোষ্ঠী, একদম স্পেসিফিক্যালি বলি হিন্দু বৌদ্ধরা প্রায় উৎখাত হতে বসেছে। সেখানে প্রকাশ্যে বলা হচ্ছে হিন্দুরা দেশ ছাড়ো, পূজা করতে দেব না, এই ধরনের ঘটনা চলছে। এটা একটা দিক। ফলে এই ডিপ স্টেটগুলো এখন অনেক বেশি মরিয়া হয়ে উঠেছে। ডিপ স্টেটরা কখনোই চায় না কোনো রাষ্ট্র স্বাধীন ফরেন পলিসি তারা পার্সু করুক। নরেন্দ্র মোদী যদি স্বাধীন ফরেন পলিসি পার্সু না করতেন, তিনি যদি মেক ইন ইন্ডিয়া না করতেন, তিনি যদি আগের মতো হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি ডলারের
ওই মিলিটারি জিনিসপত্র কিনতেন, তিনি খুব প্রিয় থাকতেন। নরেন্দ্র মোদী প্রিয় নন, কারণ তিনি তো দেশকে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করছেন, তিনি তো আমাদের দেশে তৈরি করার চেষ্টা করছেন জিনিসপত্র। ভারত এখন নিজেই কিন্তু বাইরে এক্সপোর্ট করছে। ন্যাচারালি এই ডিপ স্টেটগুলো এখন আমেরিকান স্টেটকে প্রভাবিত করে ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে, একটা দিক। কিন্তু ময়ূক, আমরা কি করছি, হোয়াট উই আর ডুইং? তুমি উদাহরণ দিলে, এবার আমি বলি, এনজিওদের একটা ব্যাপার থাকে, আমি জানি অনেক এনজিও, সবাই নয়, বাইরে থেকে ফান্ডিং আসে। মহারাষ্ট্রের একজন মহিলা আছেন, নাম আর বলছি না, তিনি নিজেকে বিজেপি বিরোধী বলে ইয়ে করেন, অ্যারেস্টও হয়েছিলেন, জেলে ছিলেন। কারণ একটাই, বাইরে থেকে যে টাকাগুলো এসছে তার হিসেব তিনি দিতে পারেননি, তার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। তার কথাও ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের দেশের বিরোধী দল নেতা, তার নাম রাহুল গান্ধী, তিনি আমেরিকায় গিয়ে কার সঙ্গে মিট করেছিলেন জানো? ছবি আছে, এটা আমি কোনোটা মিথ্যে কথা বলছি না। তার নাম ইলহাম ওমর। ইলহাম ওমরটা কি? ইলহাম ওমর একজন ডেমোক্র্যাট, মিনেসোটা থেকে নির্বাচিত। তিনি তার ভারত বিরোধিতার জন্যে সুবিদিত। তিনি কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করে চলেছেন। গোটায় আমেরিকান যে পার্লামেন্ট, ওরা কংগ্রেস বলে, সেই কংগ্রেসে ভারত বিরোধিতাকে তিনি একটা জায়গায় নিয়ে গেছেন। হোয়াই রাহুল গান্ধী মেট উইথ দিস পারসন? ওই মহিলার সঙ্গে মিট করলেন কেন? এবং ছবি ছেড়েছেন। তাহলে এই রকম হাস্যকর বা স্টুপিড পলিসি কেউ যদি নেয় বা ডিসিশন নেয়, তাহলে কিন্তু প্রশ্ন করা যায়, আমরা কি, আমাদের দেশের কিছু লোক কি এই ডিপ স্টেটের কথায় নাচছে? একদম। আরেকটা লাইনেই শেষ করি। এই দেশ কংগ্রেস বহুদিন শাসন করেছে, আমরা হয়তো কোনো দিন জানতে পারবো না, কিন্তু বারবার আমেরিকায় অনেকেই কথা তোলে যে অনেক দিন ধরে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কাদের ফান্ডিং করেছিল, একটু তলিয়ে দেখলে অনেক কিছু বোঝা যাবে। তাই ইতিহাস কি রিপিট হচ্ছে নাকি, এদেরও চিনে নিতে হবে এই লোকগুলোকে, আমার দেশের লোকেরা। বিমল সংগঠন, আমি আপনার কাছে আসছি, কিন্তু এই মুহূর্তে একটি আন্তর্জাতিক ব্রেকিং আমাদের কাছে এসেছে। এটাও খুব খুব শঙ্কার বিষয়, কারণ আবার নতুন করে আরব যুদ্ধ বাঁধতে পারে। ফের ইসরায়েলের মিসাইল হামলার পরিকল্পনা। খবর সূত্র মোতাবেক আমরা হোয়াইট হাউস থেকে পাচ্ছি, হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকাই এই আশঙ্কা প্রকাশ করছে, মিসাইল হামলার পরিকল্পনা করছে ইরান। মিসাইল হামলার জন্য প্রস্তুত ইরান। আপনারা জানেন যে হেজবুল্লাহর একাধিক সদস্য, হেজবুল্লাহর একাধিক সন্ত্রাসবাদী এবং হেজবুল্লাহর মাথাকে ইসরায়েল নিকেশ করেছে, এবং তারপরেই হোয়াইট হাউস সূত্রে এই খবর। আমি নির্দিষ্টভাবে মৈনাক পুততুণ্ডুর কাছে যেতে চাই। মৈনাক, একটা অদ্ভুত ডাইকোটমি যাকে বলা হয়, একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। ইউনুস বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে আমেরিকা ভালো, আবার আমেরিকার প্রতি আস্থা রাখছে বাংলাদেশের বহু সাধারণ মানুষ, যারা আবার মার্কিনীদের বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল একের পর এক মধ্যপ্রাচ্যের দেশকে আমেরিকা যেভাবে তছনছ করে দিয়েছে তার বিরুদ্ধে। আবার আমেরিকার প্রধান বন্ধু হিসেবে বরাবর কাজ করেছে ইসরায়েল। আবার ইসরায়েলের একের পর এক যে ইরানের ওপর, লেবাননের ওপর যে মিসাইল স্ট্রাইকগুলো, তাকে সমর্থন করেছে আমেরিকা। বাংলার অর্থাৎ বাংলাদেশের সাধারণ গরিব মানুষজনকে কি আসলে বোকা বানাচ্ছে এই আমেরিকান ডিপ স্টেট? এবং বাংলাদেশের এই মুহূর্তে যিনি মাথায় বসে আছেন মোহাম্মদ ইউনুস, খুব নির্দিষ্ট প্রশ্ন। বাংলাদেশের মানুষকে বোকা বানানোর যে প্রক্রিয়াটা, সেটা তো আমার মনে হয় আজ থেকে শুরু হয়নি। মানে 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময়তে একটা কেবল খুব বিখ্যাত হয়েছিল, একটা টেলিগ্রাম পাঠানো হয়েছিল, সেটা পাঠিয়েছিলেন ব্লাড বলে একজন কর্মচারী, যিনি কাজ করতেন হচ্ছে ঢাকাতে আমেরিকান যে এমবাসি ছিল সেখানে। তিনি আমেরিকার সরকারকে জানিয়েছিলেন যে যে কোনো ভাবে হোক এই গণতন্ত্র বিরোধী যে অভ্যুত্থান বা যুদ্ধটা এখানে চলছে সেটাকে আপনারা থামান, বাংলাদেশের গণতন্ত্র এতে বিপন্ন হবে। তখন তৎকালীন যারা ছিলেন, হেনরি কিসিঞ্জার এবং বাকি যারা ছিলেন আমেরিকাতে, তারা কিন্তু কোন রকম কর্ণপাতাতে করেননি। দ্বিতীয় কথা, আমেরিকার ডিপ স্টেট নিয়ে যে কথাটা উঠছে এবং যেটা বলা হচ্ছে যে এই যে আন্দোলনগুলো বিভিন্ন দেশে দেশে গড়ে উঠছে, এই যে রিজিম চেঞ্জ ঘটছে বিভিন্ন দেশে, যার পিছনে নাকি আমেরিকান ডিপ স্টেট রয়েছে, এই কথাটা কিন্তু শুধুমাত্র যে আমরা স্টুডিওতে বসে আলোচনা করছি তা নয়।
দুজন আমেরিকান প্রেসিডেন্ট তারা কিন্তু নিজের মুখে ওই প্রেসিডেন্টের চেয়ারে বসাকালীন স্বীকার করে গেছেন যে হ্যাঁ, আমেরিকাতে ডিপ স্টেট রয়েছে বা একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রয়েছে। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার বলেছিলেন সেই 50-এর দশকে, এবং তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নির্বাচিত হওয়ার অতি অল্প দিন পরে পরিষ্কার বলেছেন যে হ্যাঁ, আমেরিকাতে ডিপ স্টেট রয়েছে, এবং সেই যে ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন গোষ্ঠী, যার মধ্যে এনএসএ রয়েছে, যার মধ্যে সিআইএ রয়েছে, যার মধ্যে এফবিআই রয়েছে, যার মধ্যে রয়েছে ড্রাগ বিরোধী সংগঠন যেটা ডিইএ, এরা কিন্তু এমনকি মার্কিন প্রেসিডেন্টের বা মার্কিন সেনেটেরও অনেক কাজকে রুখে দিতে পারে। আমি আপনাকে বলবো, প্রেসিডেন্ট বারাক ওবামার যখন তিনি ছিলেন, তিনি চেয়েছিলেন গুয়ান্তানামো বের কারাগার বন্ধ করতে, তিনি করে উঠতে পারেননি। এবং তাকে তাহলে কারা বাধা দিয়েছিল, কোন কোন জায়গা থেকে বাধা এসেছিল? বাংলাদেশের ভেতরের কথা যদি বলি, তাহলে বাংলাদেশের ভেতরে একটা সব থেকে বড় এনজিও রয়েছে যার নাম হচ্ছে ব্র্যাক, BRAC। এদের কিন্তু আবার বাংলাদেশের সব থেকে বড় একটা প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে। আর এই ব্র্যাক এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, এদের সব থেকে বড় ডোনার কে? জর্জ সোরোস। এবং তার যে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন হচ্ছে এই সব থেকে বড় ডোনার। মৈনাক বাবু, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই জর্জ সোরোস, একে নিয়ে একেবারে আলাদা একটি প্রোগ্রাম করার মতন। এই জর্জ সোরোস বলে এই ছায়া মানুষ, এই নামটিও বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়া উচিত। এই জর্জ সোরোস কি সত্যি ভারতের মতন বিভিন্ন দেশকে, মানে আমরা এখানে হয়তো এই কাগজটি নিয়ে ছেলেখেলা করে ছিঁড়ে ফেললাম, এই জর্জ সোরোস কি আসলে এরকম কাগজ ছেঁড়ার মতন করে বিভিন্ন দেশকে ঠিক এভাবেই তছনছ করে দেয়? এভাবেই আসলে দাদাগিরিটা এই জর্জ সোরোসরা করে? মানে এটা কল্পকাহিনী নয় তো? একেবারেই কল্পকাহিনী নয়। জর্জ সোরোস একজন ব্যক্তির কথা খালি এখানে উল্লেখিত হচ্ছে, যিনি হয়তো অনেকটা সামনে চলে এসেছেন। দেখুন, যার নাম অলরেডি আমরা জেনে গেছি, বিশ্বের মানুষ জেনে গেছেন, আমাদেরকে বুঝতে হবে তাহলে তার পিছনে আরো 100 জন ছায়া মানুষ রয়েছেন, এবং তার প্রতিনিধি হিসাবে একজনকে এগিয়ে দেওয়া হচ্ছে, শুধু তার উপর যাতে মিডিয়ার টার্গেটটা হয়, যাতে মানুষ তাকে দেখতে পায়। আমেরিকার সব থেকে বড় একটা প্রাইভেটলি ওন্ড অর্গানাইজেশন রয়েছে, যেটা হচ্ছে কক ইন্ডাস্ট্রিজ। কক ব্রাদার্স, দুজন ভাই এটাকে পরিচালনা করেন। তারা একই সাথে ডেমোক্র্যাটদেরকেও পয়সা দেন, একই সাথে রিপাবলিকানদেরকেও পয়সা দেন। যারাই ইলেকশনে জিতুন, চাবিকাঠি শেষ পর্যন্ত তাদের হাতে থাকে। এরকম আরো অনেক অনেক অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু কাজ করে চলেছে শুধু বাংলাদেশও নয়, আমাদের দেশে, গোটা ভারতীয় উপমহাদেশে। ভারত এই মুহূর্তে মিলিটারি পাওয়ারের দিক থেকে বিশ্বে 2 বা 3-এ উঠে আসছে। ভারত একটা বড় অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসছে। ভারত 7 ট্রিলিয়ন এগিয়ে চলেছে। কাজে ভারতকে যদি দুর্বল না করা যায়, আর সব থেকে বড় যেটা ভয় আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের, যে একবার যদি ভারতীয় উপমহাদেশ এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র চায়না, এইটা একবার যদি বিরোধ মেটার একটা মিনিমাম জায়গা চলে আসে, অন্তত যদি স্ট্র্যাটেজিক দিক থেকেও চলে আসে, তাহলে কিন্তু বিশ্বের 1 নম্বর শক্তি এই রিজিয়নটা হয়ে উঠবে। রাইজ অফ এশিয়া হয়ে যাবে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পিছনের সারিতে চলে যাবে। তাহলে আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু আরেকবার আমি ফিরে যেতে চাই ব্রেকিং নিউজের দিকে। কারণ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, যে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন মহল, আসলে আমেরিকান ডিপ স্টেট ভাঙতে চায় বাংলাদেশকে, একটি নতুন দেশ চায় আমেরিকা। ভারতীয় উপমহাদেশে একটি নতুন দেশ, একটা স্যাটেলাইট কান্ট্রি যাকে বলা হয়, উপগ্রহের মতন আমেরিকার সঙ্গে কাজ করবে। আপনারা জানেন সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেই সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে যেভাবে বাংলাদেশ নিজের হাত থেকে প্রায় ছেড়ে দিল সেন্ট মার্টিনস, ইউনুসের সাহায্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে। ইউনুসের সাহায্যে বাংলাদেশের পর মিয়ানমার, ভারত, তার বিভিন্ন অঞ্চলকে ভেঙে আমেরিকা নিজের একটি দেশ তৈরি করার ফন্দি আছে বলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। কেন এই কথাগুলো বলছি একবার দেখে নেব। একবার গোটা বাংলা এই স্যাম চাচা বা আঙ্কেল স্যাম বা এই ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট কি চায়? নতুন দেশ চায় আমেরিকা। বাংলাদেশ মিয়ানমারকে ভেঙে বাংলাদেশের সিআইএ, এফবিআই এর হস্তক্ষেপ, বাংলাদেশের মধ্যে সিআইএ, এফবিআই এদের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। আমেরিকার এজেন্ট মোহাম্মদ ইউনুস, যেটা অনেকে বলছেন আমেরিকার ডিরেক্টলি পাপেট হিসেবে কাজ করছে। 2007 থেকে বাংলাদেশে নাক গলাচ্ছে আমেরিকা। 2007 সাল থেকে আমেরিকা চাইছে এবং মোদী সরকারকে টার্গেট করছে আমেরিকা, কারণ মোদী সরকারের ফ্রি পলিসি, আমরা স্বাধীন ভাই, আমরা নিজেদের মতন চলবো, আমরা আমেরিকার দাদাগিরি মানবো না। আমেরিকান কূটনীতিবিদদের অতি সক্রিয়তা দেখা দিচ্ছে এই উপমহাদেশে। ভালো করে বুঝুন,
হঠাৎ করে কোনোদিন কাশ্মীরে চলে যাচ্ছে, হঠাৎ করে কোনোদিন পাকিস্তান, নেপাল, ভুটান সব জায়গায় চলে যাচ্ছে। পরপর বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসছে এই আমেরিকান ডিপ্লোম্যাটসরা। লোকসভা ভোটের পর আমেরিকার দূতাবাসের ওয়ার্কশপ শুরু হয়, কিছু জনকে নির্দিষ্টভাবে ওয়ার্কশপে ডাকা হয়, কিছু সাংবাদিককে সেই ওয়ার্কশপ থেকে ট্রেনিং দেওয়ার চেষ্টা হয়। ইউটিউবার, কিছু সংবাদ সংস্থার কর্মী, তাদেরকে নির্দিষ্টভাবে ওয়ার্কশপে নিয়ে গিয়ে মগজ ধোলাইয়ের চেষ্টা হয়। কার্যসিদ্ধিতে আমেরিকার প্রচুর অর্থ সাহায্য। এই ডিপ স্টেট, এই রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রচুর টাকা খরচা করছে। ইউনুসের সাহায্য নিয়ে ভারতে ক্ষমতা দখলের চেষ্টা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। কখনো ইউনুস এসছে, ইউনুসের কাজ ফুরিয়ে গেলে ইউনুস সরে যাবে, অন্য কেউ আসবে। আমেরিকার ডিপ স্টেটকে সাহায্য করছে বিরোধীরা, এই অভিযোগ উঠছে। ভয়ঙ্কর কিছু অভিযোগ, ভারতে অশান্তি তৈরির ষড়যন্ত্র বা ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা হচ্ছে। অয়নবাবু, আমরা পেপারের ফ্যাক্টরি, আমরা রাবারের ফ্যাক্টরি, আমরা গাড়ির ফ্যাক্টরি, আমরা টেলিভিশনের ফ্যাক্টরি, এই সমস্ত কিছু দেখেছি। একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে যেন নৈরাজ্য তৈরি করার। এশিয়ার মধ্যে, মিডল ইস্টের মধ্যে নৈরাজ্য, কেয়াস তৈরি করো। হঠাৎ একটা সরকার ছিল, ভালো কাজ করছিল, খারাপ কাজ করছিল, সরকারটা নিজের দেশেরই, ফেলে দাও। একটু বার বাড়লেই সেই সরকার, সেই দেশটাকে ফেলে দাও। এটা একটা মারাত্মক টেন্ডেন্সি সারা পৃথিবী জুড়ে করার চেষ্টা করছে এই ডিপ স্টেট। শেখ হাসিনার সাথে হয়েছে, মিয়ানমারে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, ভারতে করার চেষ্টা করছে, কিন্তু এখনো দাঁত ফোটাতে পারছে না। কিন্তু এটা তো এক্সপোজ করার প্রয়োজন আছে। ভারতের ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মানুষদেরকে জানানোর প্রয়োজন আছে এবার। ঠিকই, অবশ্যই। মানে এই ডিপ স্টেটের ইতিহাসটা আমেরিকাতে কিন্তু অনেকটা পুরনো। মানে এখন হয়তো ডিপ স্টেট নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আমেরিকার মধ্যেও এই ডিপ স্টেটের যে প্রভাব, সেটা কিন্তু প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে রয়েছে। আমি কোম্পানিগুলোর নাম বলবো না, মানুষ বুঝতে পারবেন। আজও যদি আমেরিকা যান কেউ কোনো কাজে, দেখবেন যে গোটা আমেরিকা জুড়ে এত উন্নতি, গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র, গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী অর্থনীতি, কিন্তু আমেরিকার রেলওয়ে ব্যবস্থা সেরকম উন্নত নয়। মানে আপনি যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে চান, খুব সহজে আপনি প্রচুর ট্রেন পাবেন না। তার পেছনেও কিন্তু ডিপ স্টেট, যেখানে আমেরিকার দুটো কোম্পানি, একটা অয়েল রিফাইনারি কোম্পানি আর একটা বিখ্যাত কার মেকিং কোম্পানি, তারা হচ্ছে কখনো এইভাবে রেলওয়ে ছড়াতেই দেয়নি আমেরিকা, প্রায় 100 বছরেরও আগের সময় থেকে। তারা চেয়েছে শুধুমাত্র আমেরিকায় এয়ারপোর্টস গড়ে উঠুক আর হাইওয়েজ গড়ে উঠুক, যাতে গাড়ি চলবে এবং ফ্লাইটস চলবে, ফলে তেলও বিক্রি হবে বেশি করে আর গাড়িও প্রচুরভাবে বিক্রি হবে। তো আমেরিকার ডিপ স্টেটের প্রভাব এতটাই বেশি। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিবেক রামাস্বামীর কথা নিশ্চয়ই ভারতের এখন সবাই জেনে গেছেন। একজন ভারতীয় বংশোদ্ভূত, যা রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও তার প্রথম দিকে নাম ছিল, পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নাম উঠেছিল, এবং আলটিমেটলি তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন এবং রিপাবলিকানদের অন্যতম বড় নেতা। তিনি বারবার এই আশঙ্কা প্রকাশ করছেন, তিনি নিজে ডিপ স্টেটের বিরুদ্ধে বলছেন। এমন নয় যে আমেরিকার বিরোধী লোকেরা বা আমেরিকার বাইরের লোকেরা ডিপ স্টেট নিয়ে বলছে, আমেরিকার মধ্যে বসেই বিবেক রামাস্বামী, ডোনাল্ড ট্রাম্পরা ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন, এবং তারা এইটাও বলছেন যে এমন হতে পারে যে তারা ডিপ স্টেটের বিরুদ্ধে যাচ্ছেন বলে তাদেরকে হত্যা পর্যন্ত করা হতে পারে। তো ডিপ স্টেটের হাত থেকে আমেরিকাকে রক্ষা করার জন্য আমেরিকার মধ্যেই কিছু লোক লড়াই করছে, কিন্তু এই ডিপ স্টেট গোটা পৃথিবীকে ডিস্টার্ব করে রেখেছে, এবং তার মধ্যে ভারতকেও তারা করার চেষ্টা করছে। একদম। অয়নবাবু, আমি একবার শেষ প্রতিক্রিয়া বিমল শঙ্কর নন্দ থেকে নিতে চাই। আমেরিকা যে কাজটা করছে, বাংলাদেশের বহু মানুষ ভাবছে দেখো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, দারুণ ব্যাপার, ভারত হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর আমেরিকা এখন সবচেয়ে বড় বন্ধু। তারা আসলে কি নিজের ডালে বসে নিজেই নিজের ডালটাকে কাটার চেষ্টা করছে? বোকার মতন আসলে ভাবছে যে আমেরিকা ওদেরকে সবচেয়ে ভালোবাসছে। আসলে আমেরিকা যে গিনিপিকের মতন, এই এক্সপেরিমেন্টের গিনিপিকের মতন ব্যবহার করছে, এটা কেন ওরা বুঝতে পারছে না? না ময়ূক, আমি দুটো পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট হচ্ছে এই ডিপ স্টেট একটা বাস্তবতা, এর বিরুদ্ধে লড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে লড়াই করছে, এই ধরনের লড়াই, এই নেতৃত্বই দরকার, হু ক্যান চ্যালেঞ্জ দিস আমেরিকান ডিপ স্টেট। ফলে আজকে যখন ভারতবর্ষ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, 2024-25-24 শেষে
তৃতীয় বৃহত্তম বা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাবে, ইতিমধ্যে এশিয়ার অন্যতম সেরা একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, এগুলো কোনোটাই আমার দেওয়া তথ্য নয়, সমস্তই বাইরের দেওয়া তথ্য, তাতে ডিপ স্টেটের মাথা আরও খারাপ হবে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের প্রধান বিরোধী দলনেতা যদি এই এলহান ওমরের মতো চূড়ান্ত চরম ভারত বিরোধীর সঙ্গে কথা বলেন, তার সঙ্গে মিটিং করেন, ছবি ছাড়েন, প্রশ্নটা একটা আসে। ঠিক, দ্বিতীয় হচ্ছে লাস্ট লাইন, আগের একটা প্রোগ্রামেই বলেছিলাম, এই বাংলাদেশ যারা দখল করেছে তাদের দ্বারা আর যাই হোক সরকার চলে না। খারাপ ভাষা বলতে চাই না, কিন্তু চাষ করতে গেলে গরু লাগে, অন্য প্রাণী দিয়ে কিন্তু চাষ হয় না, নাঙল টানতে পারবে না, ফলে এরা কিছু করতে পারবে না, ফেল করবে, এটা খুব স্বাভাবিক। এবং আমি ফেসবুকে অলরেডি দেখা শুরু করছি যে বাংলাদেশের মানুষ আসলে কিভাবে রিয়্যাক্ট করেন যখন তারা বুঝবেন যে তাদেরকে আসলে গিনিপিগের মতন, তাদেরকে আসলে বলির পাঠা করা হচ্ছে, বলির পাঠা, স্কেপ গোট ইংলিশে বলে। খুব খারাপ লাগছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জেগে উঠুক। আপাতত ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক রঞ্জন ঘোষ, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা এখানেই শেষ করছি। এরপর অনির্বাণ এবং সৃজিতা নিয়ে আসছে বাংলার প্রাইম টাইম খুব বড় কিছু আপডেট নিয়ে, সঙ্গে থাকুন।